দর্শক, একটি রাস্তা, একটি শহরের প্রাণকেন্দ্র। সেই রাস্তায় মুসলমানরা 7 মিনিট নামাজ পড়লে নাকি গোটা কলকাতা অচল হয়ে যায়, যানজট হয়, জনদুর্ভোগ হয়। কিন্তু সেই একই রাস্তা টানা 7 দিন বন্ধ রেখে যোগাসনের আয়োজন করলে তখন কোনো সমস্যা নেই, কোনো জনদুর্ভোগ নেই, কোনো যানজট নেই। দর্শক, এই দ্বিচারিতা দেখে যখন পুরো পশ্চিমবঙ্গ ফুঁসে উঠল, তখন ক্ষুব্ধ জনতা সরাসরি হামলে পড়ল সেই ব্যক্তির বাড়িতে, যিনি মুসলমানদের পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে বলেছিলেন। গেট ভাঙলো, ভেতরে ঢুকলো, আর ইতিহাস তৈরি হলো। আজকের এই বিশেষ পর্বে আমরা তুলে ধরতে যাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এমন একটি ঘটনা প্রবাহ যা সাম্প্রদায়িক রাজনীতির মুখোশ খুলে দিয়েছে। দর্শক, শেষ পর্যন্ত সাথে থাকুন। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। রেড রোড, কলকাতার হৃৎপিণ্ড। এই রাস্তাটি শুধু একটি সড়ক নয়, এটি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়ের একটি প্রতীক। বহু বছর ধরে এই রাস্তায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালিত হয়ে আসছে। হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজ হয়েছে, খ্রিস্টান সম্প্রদায়ের ক্রিসমাস উদযাপন হয়েছে। এটি ছিল ভারতীয় ধর্মনিরপেক্ষতার একটি জীবন্ত উদাহরণ। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে পদক্ষেপগুলোর একটি নিল, তা হলো রেড রোডে মুসলমানদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করা। যুক্তি দেওয়া হলো, জনদুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়, সাধারণ মানুষের চলাচলে বাধা পড়ে। ঠিক আছে, ধরে নিলাম এই যুক্তি গ্রহণযোগ্য, কিন্তু তাহলে প্রশ্ন ওঠে, সেই একই রেড রোড যখন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য টানা 7 দিন, হ্যাঁ দর্শক, পূর্ণ 7 দিন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়, তখন সেই জনদুর্ভোগের কথা কোথায় যাচ্ছে? সেই যানজটের যুক্তি কোথায় হারিয়ে যাচ্ছে? মুসলমানদের নামাজ হতো মাত্র কয়েক ঘন্টার জন্য, কিন্তু যোগ দিবসের জন্য রাস্তা বন্ধ থাকছে 7 দিন। প্রধানমন্ত্রী আসবেন বলে পুরো এলাকা সুরক্ষা বলয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আর ঠিক সেই সময়ে 21 জুন সারা ভারতে নিট পরীক্ষা চলছে। হাজার হাজার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সেই রাস্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে, কিন্তু রাস্তা বন্ধ। তাদের দুর্ভোগের কথা কে ভাবছে? দর্শক, এখানে প্রশ্নটা একদম পরিষ্কার হয়ে যায়। সমস্যাটা কখনোই যানজটের ছিল না, সমস্যাটা ছিল কারা করছে। যদি মুসলমানরা করে তাহলে সমস্যা, যদি বিজেপি করে তাহলে উৎসব। এটি গণতন্ত্র নয়, এটি দ্বিচারিতা, এটি সাংবিধানিক মূল্যবোধের সাথে চূড়ান্ত প্রতারণা। রেড রোডে নামাজ নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন তোলা হলে দিলীপ ঘোষ যা বললেন তা শুনে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বিবেক কেঁদে ওঠার কথা। তিনি বললেন, নামাজ পড়তে চাইলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, কলকাতার রেড রোডে নামাজ পড়ানো হবে না। দর্শক, একটু থামুন এবং এই কথাটির ভয়াবহতা অনুধাবন করুন। একটি সার্বভৌম গণতান্ত্রিক দেশের একজন মন্ত্রী, যিনি সেই দেশের সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তিনি প্রকাশ্যে সেই দেশের নাগরিকদের বলছেন ধর্ম পালন করতে চাইলে অন্য দেশে চলে যেতে হবে। এর চেয়ে বড় সাংবিধানিক অপরাধ, এর চেয়ে বড় রাষ্ট্রদ্রোহ আর কি হতে পারে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 প্রতিটি নাগরিককে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। এটি মৌলিক অধিকার। কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরও এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। অথচ দিলীপ ঘোষ সেই অধিকারকে পদদলিত করলেন প্রকাশ্য জনসভায়। আর মনে রাখবেন, এই একই ব্যক্তি এর আগেও মুসলিম সম্প্রদায়কে হরিদাস পাল বলে তাচ্ছিল্য করেছিলেন। অর্থাৎ একদিকে তুচ্ছ তাচ্ছিল্য, অন্যদিকে দেশ ছাড়ার হুমকি, পরিকল্পিতভাবে একটি সম্প্রদায়কে কোণঠাসা করার এক জঘন্য নীল নকশা। দর্শক, এবার আসি সেই ঘটনায় যেটা পুরো পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে শত শত বিক্ষুব্ধ মানুষ দিলীপ ঘোষের পৈতৃক বাড়ির সামনে জড়ো হলো। তারা স্লোগান দিল, প্রতিবাদ জানালো। কিন্তু যখন দেখা গেল দিলীপ ঘোষ বাড়িতে নেই, তিনি পালিয়ে গেছেন, তখন জনতার ক্ষোভ চরম আকার ধারণ করলো। আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ল। বাড়িতে ভাঙচুর চালানো হলো। যে মুখ দিয়ে তিনি কোটি কোটি মানুষকে অপমান করেছিলেন, সেই মুখের সামনেই তার বাড়ি দাঁড়িয়ে রইল জনরোষের নীরব সাক্ষী হয়ে। দর্শক, সহিংসতা কখনোই সমাধান নয়, এটি আমরা বিশ্বাস করি। কিন্তু একটি বিষয় পরিষ্কার, যখন গণতান্ত্রিক পথে ন্যায় বিচার পাওয়া যায় না, যখন সংবিধান লঙ্ঘনকারী ব্যক্তি মন্ত্রীর আসনে বহাল থাকে, যখন আইন ক্ষমতাবানদের জন্য আলাদা আর সাধারণ মানুষের জন্য আলাদা হয়, তখন জনতা নিজেই রাস্তায় নামে। ইতিহাস এটাই বলে। দর্শক, এই পুরো ঘটনায় সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে সেটি হলো, ভারতবর্ষে কি আইন সত্যিই সবার জন্য সমান? বামপন্থী ছাত্র সংগঠনগুলো যখন এই বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিল, পুলিশ তাদের আটকে দিয়েছে, কারণ রেড রোড বন্ধ। যোগ দিবসের প্রস্তুতি চলছে, অর্থাৎ গণতান্ত্রিক প্রতিবাদের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। একজন প্রতিবাদকারী অত্যন্ত সঠিকভাবে বলেছেন, নিয়ম যদি করো তাহলে সবার জন্য এক নিয়ম করো। তুমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলে তোমার 7 খুন মাফ হবে, আর একজন রিক্সা চালক বা ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষেত্রে আইন আলাদা হবে। এটা কোনো গণতন্ত্র নয়। দর্শক, এই কথাটি ভারতবর্ষের প্রতিটি নাগরিকের বুকে গাঁথা রাখা উচিত,
কারণ যেদিন আইন ক্ষমতাবানদের হাতিয়ারে পরিণত হয় সেদিন গণতন্ত্র মরে যায়। বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা স্পষ্ট বলেছেন, দিলীপ ঘোষের এই বক্তব্য আমাদের দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের সম্পূর্ণ পরিপন্থী। ছাত্র সমাজ এই ধরনের বিভাজনমূলক রাজনীতিকে প্রত্যাখ্যান করে। একজন হিন্দু প্রতিবাদকারী বলেছেন, আজ মুসলমানদের টার্গেট করা হচ্ছে, কাল দলিতদের টার্গেট করা হবে, পরশু আদিবাসীদের। যখন মুসলমান থাকবে না প্রতিবাদ করার জন্য, তখন শুরু হবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, জাতিভেদ প্রথার সেই পুরনো বিষবৃক্ষ। উত্তরপ্রদেশে যান, বিহারে যান, দেখবেন সেখানে মুসলমান ছাড়াও হিন্দুদের মধ্যে নিম্নবর্ণের মানুষদের উপর কি পরিমাণ অত্যাচার চলছে। আরেকজন বলেছেন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে ভোট পায়, কিন্তু ক্ষমতায় গিয়ে কার উন্নয়ন করে? আদানি, আম্বানি, বিড়লার। সাধারণ হিন্দুর রুটি রুচি কেড়ে নেয়, হকার উচ্ছেদ করে, বুলডোজার চালায়। সেটা তো হিন্দু মুসলিম নির্বিশেষে সবার উপরেই চলছে। দর্শক, এবার একটু গভীরে যাওয়া যাক। দিলীপ ঘোষের এই ধরনের বক্তব্য কি বিচ্ছিন্ন ঘটনা? একদমই না। বিশ্লেষকরা বলছেন, এটি বিজেপির সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ। প্রতিটি নির্বাচনের আগে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, হিন্দু মুসলিম বিভাজনকে তীব্র করা এবং সেই বিভাজনের উপর ভর করে ভোট আদায় করা, এটি বিজেপির মূল কৌশল। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার একের পর এক যে পদক্ষেপ নিয়েছে তার দিকে তাকান। হকার উচ্ছেদ, বুলডোজার অভিযান, রেড রোডে নামাজ নিষিদ্ধ, মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বক্তব্য, সবকিছু একটি সূত্রে গাথা। কিন্তু মানুষ এখন বুঝতে শুরু করেছে। 2014 থেকে 10-12 বছরের বিজেপি শাসনের অভিজ্ঞতায় সাধারণ জনতা আস্তে আস্তে উপলব্ধি করছে, এই সরকার বড় পুঁজিপতিদের স্বার্থে কাজ করে, সাধারণ মানুষের স্বার্থে নয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দুর্নীতি, ডব্লিউবিসিএস কেলেঙ্কারি, এসবের মূলে একই শক্তি কাজ করছে। দর্শক, দিলীপ ঘোষের বাসভবনে হামলার ঘটনাটি শুধু একটি প্রতিবাদ নয়, এটি একটি বার্তা। বার্তাটি হলো, ক্ষমতার দম্ভে সংখ্যালঘুদের অপমান করার দিন শেষ হয়ে আসছে। বার্তাটি হলো, সংবিধান লঙ্ঘন করে কেউ নিরাপদে থাকতে পারবে না। বার্তাটি হলো, জনতার ধৈর্যেরও সীমা আছে। দিলীপ ঘোষ সেদিন বাড়িতে ছিলেন না, তিনি পালিয়ে গিয়েছিলেন। যে মুখে তিনি কোটি মানুষকে দেশ ছাড়তে বলেছিলেন, সে তিনি নিজেই নিজের বাড়ি থেকে পালানোর জনরোষের ভয়ে। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? প্রতিবাদকারীরা আগেই সতর্কবাণী দিয়েছিলেন, দিলীপ ঘোষ যদি নিঃশর্ত ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। এখনই কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান অভিমত। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন, পরিচিত সবার সাথে শেয়ার করুন। সত্য ছড়িয়ে দেওয়াও একটি দায়িত্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যেন প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।